জানে যে সে জানোয়ার, আনে যে সে আনোয়ার, মনে মনে বলে যে সে মনোয়ার। তখন বাইরে থেকে অনেকেই দেখছে যে ওনার পিছনে ক্যামেরায় দাঁড়িয়ে আছে, উকি দিচ্ছে বা কাউকে কিছু বলছে, তখন তাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল মনে করে। দুধে যেমন স্বর পড়ে স্বরের মতো, এটি হচ্ছে পারসেপশন। কিন্তু এই পারসেপশন অল্প সময়ে উড়ে যায়, ভেরি ভোলাটাইল। যদি না এই স্বরের পিছনে দুধ থাকে। তখন তো কম বয়স ছিল, ভালো বুঝতাম না। আগামী দিন কোন বিষয়ে আলোচনা হবে আমাদের শিক্ষক বলে দিতেন, আমরা সেটাও আলোচনা করে দিতাম। অনেক সময় চেষ্টা করতাম শিক্ষককে কীভাবে ঠকানো যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে। আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি উপস্থিত আছেন। স্যারকে আমরা এত ব্যস্ততার মাঝেও পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য। আমাদের আজকে অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান, সাবেক শিক্ষা সচিব, এবং বর্তমানে স্যার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর হিসেবে দায়িত্বরত আছেন। স্যার আসলে অনেকগুলো পরিচয়, আমি কথা বলতে বলতে হয়তো সেই জিনিসগুলো রিলেভেন্ট কেসে তুলে আনবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? ভালো, আপনার দোয়া। স্যার, আজকে আসলে আপনার সাথে কথা বলার আগে আমরা নিজেরা একটু আলোচনা করেছিলাম, আমাদের দর্শকদের কাছ থেকেও আমরা কিছু কিছু পয়েন্টস নিয়েছিলাম যে স্যার আপনার কাছ থেকে দর্শকদের কি কি জানার আছে, এবং আমাদেরও নিজেদের অনেক কৌতূহল আছে। তো সেখান থেকেই আমরা একটা দুটো টপিক তুলে আনবো। স্যার, আপনি আপনার মতো করে আপনার দিকটা থেকে আমাদেরকে সাহায্য করবেন। স্যার, আমার প্রথম প্রশ্ন যে ক্ষমতা বা পাওয়ার, এই পাওয়ারের স্বরূপটা আসলে কি? সেটা সোশ্যাল হতে পারে, পলিটিক্যাল হতে পারে, ইকোনমিক্যাল হতে পারে। এটা কি শুধুই পারসেপশনের উপরে বেস করে তৈরি হয়, নাকি এর কোনো একটা ট্যাঞ্জিবল সোর্স থাকে? আমি মনে করি ক্ষমতার দুটি লেয়ার আছে। প্রথম লেয়ার, যেটা দুধে যেমন স্বর পড়ে স্বরের মতো, এটি হচ্ছে পারসেপশন। কিন্তু এই পারসেপশন অল্প সময়ে উড়ে যায়, ভেরি ভোলাটাইল। যদি না এই স্বরের পিছনে দুধ থাকে, অর্থাৎ যোগ্যতা, গুণ, দক্ষতা এইসব না থাকে, তাহলে পারসেপশনটা প্রথমেই হচ্ছে একটা ধারণা। যেমন আগে দর্শনধারী, তারপর গুণ বিচারী, ঠিক ওরকম। আমি লক্ষ্য করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন কাজ করেছি, তখন বাইরে থেকে অনেকেই দেখছে যে ওনার পিছনে ক্যামেরায় দাঁড়িয়ে আছে, উকি দিচ্ছে বা কাউকে কিছু বলছে, তখন তাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল মনে করে। এবং এই পাওয়ারফুল মনে করে তার কাছে অনেক তদবির করে, এবং তারাও অনেক সময় সুযোগ নেওয়া বা সাহায্য করা সেটাও করে থাকে অন্যদেরকে। তাহলে এটা হচ্ছে একটা পারসেপশন। কিন্তু আমি লক্ষ্য করেছি ওই ব্যক্তিটাকে মাননীয় প্রধানমন্ত্রী খুব একটা পছন্দ করেন না, কিন্তু সে ক্যামেরার পিছনে একটা উকি দেন, এটা পারসেপশন। কিন্তু ধরুন ওই ব্যক্তির কাছে তদবির করে যখন দেখলো কাজ হচ্ছে না, তখন কিন্তু অন্যরকম ধারণা হয়। তাহলে প্রথম হচ্ছে পারসেপশন, এবং এটাই বেশিরভাগ ব্যবহৃত হয়, এবং এই পারসেপশন দ্বারা ধাবিত হয়ে অনেকে লাভবান হয়, অনেকে ক্ষতিগ্রস্ত হয়। এবং এরপরে যদি ওই ব্যক্তির ওই বিষয়ে কোনো গুণ, দক্ষতা, যোগ্যতা বা যোগাযোগের ক্ষমতা না থাকে, তখন সে কিন্তু আর ভালো থাকে না, সে মানুষের পারসেপশনের ভিতরে ইতিবাচক থাকে না। এবং যারা তার কাছে, তার সান্নিধ্যে এসেছে, তারাও তার প্রতি আর আসক্ত থাকে না, তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা থাকে না। এটা অনেকটা প্রেমের মতো। প্রথমে দর্শনে অনেককে পছন্দ হয়ে যায়, কিন্তু তারপরে যখন সেটি পরিণতিতে গড়ায়, বিয়েই গড়ায়, তারপরে তার বাস্তব রূপটা দেখতে পায়, তখন হয়তো এই সম্পর্কটা, এই ধারণাটা আর মধুর থাকে না। তাই প্রথমেই পারসেপশনটাকে ভিত্তি করে কোনো কিছু করা ঠিক না, তার ভিতরে যে দেখা উচিত। সেই জন্য রোমান সম্রাট, যিনি সবচেয়ে বিখ্যাত ছিলেন, কারণ তার সময় রোমান সাম্রাজ্যের সবচেয়ে বিস্তৃতি লাভ করেছিল, এবং তিনি ক্ষমতা থেকে নিজেই অবসর নিয়ে ধর্মকর্ম মনোনিবেশ করেছেন।
উনি বলেছেন যে ট্রেন ইওর পারসেপশন, এবং তার নাম হচ্ছে মার্কাস অরেলিয়াস। স্যার, ক্ষমতার কথাই যেহেতু আসলো, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মধ্যে কি পারসেপশন আছে যে রাজনীতিবিদরা অনেক পাওয়ারফুল? যেমন স্যার আপনি ইউএস প্রেসিডেন্টের কথা বলছিলেন যে উনি অনেক পাওয়ারফুল। আবার এটাও সত্যি যে দেশ চালানোর পিছনে সচিবরা পেছন থেকে কাজ করে থাকেন, অনেক ডিসিশন মেকিংয়ে, পলিসি মেকিংয়ে তারা হচ্ছে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। স্যার, আপনি তো মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তো বলা যায় যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে অফিসটা, আমরা বলতে পারি যে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর বা সবচেয়ে পাওয়ারফুল অফিস। তো সেখান থেকে আপনার পার্সপেক্টিভটা কেমন? মানে এটা কি হচ্ছে অন্য কোনো দায়িত্ব থেকে ডিফারেন্ট কিছু? কোনো সন্দেহ নেই, তার কারণ ইকোনমিক্স একটা থিওরি আছে, সেন্টার পেরিফেরি। ওটাতে বলা হয়ে থাকে আমেরিকা পৃথিবীর সেন্টার, সারা দুনিয়া পেরিফেরি। ঠিক সেরকম বাংলাদেশের ঢাকা সেন্টার, সব জেলাগুলো পেরিফেরি। বাংলাদেশের প্রাইম মিনিস্টার অফিস হচ্ছে সেন্টার, অন্য সকল অফিস পেরিফেরি। এই অর্থে অবশ্যই সেটা বলা যায়। আর এখান থেকে যদি চিন্তা করি যে এখন বাংলাদেশ হচ্ছে একটা র্যাপিড ডেভেলপমেন্টের ভিতর দিয়ে যাচ্ছে। স্যার, আপনার একাডেমিক স্টাডির মধ্যেও তো হচ্ছে ডেভেলপমেন্ট ইন পাবলিক সেক্টর ছিল। তো এই কাজগুলো যখন আপনি হচ্ছে নিজের হাতে করেছেন বা নিজের চোখের সামনে দেখেছেন, সেই যে পড়াশোনার যে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, তার সাথে হচ্ছে বাস্তবে মিল অমিল কতটুকু? বিশেষ করে যদি চিন্তা করি যে বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা দেশ। এক অর্থে মিল, আর এক অর্থে ব্যাপক গরমিল। কোন অর্থে? পড়াশোনাটা হচ্ছে সম্পাদ্য, জ্যামিতিতে যেমন সম্পাদ্য করা হয়, কেমিস্ট্রিতে যেমন ধরুন অ্যামিনো অ্যাসিড পড়া হয়, সেটা হচ্ছে লেখাপড়া। আর বাস্তবটা হচ্ছে উপপাদ্য, এর থেকে ডেরিভেটিভ তৈরি করতে হয়। অ্যামিনো অ্যাসিডের অনেক ডেরিভেটিভ আছে, তাই না? সম্পাদ্যের অনেক উপপাদ্য আছে। তো বাস্তব জীবনটা হচ্ছে উপপাদ্য। সম্পাদ্যকে উপজীব্য করে, তাকে অফসেট করে, অনেকগুলো উপপাদ্য করে সমাধান করতে হয়। কিন্তু সেই জন্য কেয়ারফুল থাকতে হয়। যেমন একটা উদাহরণ বলি, আমাদের সমাসবদ্ধ বাক্য হচ্ছে খেলে যে সে খেলোয়াড়। কিন্তু যদি আমরা ঠিকভাবে উপপাদ্য না করি, তাহলে কি হবে? জানে যে সে জানোয়ার, আনে যে সে আনোয়ার, মনে মনে বলে যে সে মনোয়ার। কিন্তু তাই কি ঠিক? না, নিশ্চয়ই ঠিক না। তাই সম্পাদ্যকে উপজীব্য করে সঠিকভাবে উপপাদ্য তৈরি করতে হবে সঠিক পথে, এবং সেটা ক্রিটিক্যালি চিন্তা করে, সেটা লজিক্যালি চিন্তা করে, সেটা আগের অর্থাৎ অতীতকে অনুসরণ করে ভবিষ্যতের প্রতি চিন্তা করে। জি স্যার, অবশ্যই স্যার। স্যার, শিক্ষা সচিব হিসেবে অবসর গ্রহণের পর আপনি তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর হিসেবে দায়িত্ব নিয়েছেন। এই সম্পর্কে কি আপনার কোনো মজার স্মৃতি বা হচ্ছে এরকম কোনো কিছুকে আমাদের সাথে শেয়ার করতে পারেন? দেখুন, আমি কখনো ভাবিনি যে আমি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর হব। এটি একটি প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠান, জাতির জনকের, যিনি বাংলাদেশকে সৃষ্টি করেছেন, যার পরেই বাংলাদেশের ভিত্তি, সেরকম একটি প্রতিষ্ঠানের আমি এক্সিকিউটিভ কর্ণধার হব, এটা কখনোই ভাবিনি। একদিন একনেক মিটিং শেষ হলো, বেরিয়ে এসে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়েছি। তখন উনি বললেন, ঘটনাটি প্রায় আমার রিটায়ারমেন্টের 6 মাস আগে, বললেন আমি এবং রেহেনা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে কিউরেটর করব। তা আমি ভেবেছি হয়তো উনি রসিকতাই করেছেন। তখন আমি প্রায় এদিক ওদিক যাই, দেশের বাইরে যাই, ঘুরতে যাই, সেটার জন্য হয়তো উনি আমাকে কোথাও স্থির করতে চেয়েছেন, সেটা ভেবেছি। এরপর রিটায়ারের পরে অনেক দিন ভেবেছি একটু মুক্ত জীবন পালন করি, 4 মাস দেখা করিনি। তারপর বঙ্গবন্ধুর জন্মদিনে গণভবনে গিয়েছি। তখন উনি ওনার মিলিটারি সেক্রেটারিকে বললেন যে নজরুলকে অ্যারেস্ট করে গাড়িতে তোলো।
তো গাড়িতে আমি উঠলাম, ওঠার পরে আমাকে সোজা MSPM উনিও একসাথে আসলেন, আমাকে নিয়ে আসলেন ধানমন্ডি 32 নম্বরে 677 নম্বর বাড়িতে, এবং বললেন এখানে বসো, একটু স্থির হও, অস্থির হও না, কিউরেটর হিসেবে কাজ করো। সেখান থেকে নেমে পড়েছি, কিন্তু এখনও মাঝে মাঝে এদিক ওদিকে যাই, সেজন্য অনেকে হয়তো এটা পছন্দ করেন না। কিন্তু উনি আমাকে অনেক আগেই, উনি বিরোধী দলে থাকতে যখন পেয়েছিলাম তখন উনি জানতেন। প্রথম দিকে ভাবতেন কি হয়তো করি না করি, তারপরে একদিন দুদিন আমাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমাকে সব সময় বিদেশে গেলে একদিন ছুটি দিয়ে দিতেন। তখন তো টাকা পয়সা ছিল না, কিছু ডলারও দিয়ে দিতেন মিউজিয়ামে যেতে। তো আমি ওনাকে বললাম, স্যার আমি তো মিউজিয়ামের বিষয়ে কখনো লেখাপড়া করিনি, আর্কিওলজি লেখাপড়া করিনি। তখন আমাকে বললেন, তুমি তো সব সময় পালিয়ে যে মিউজিয়ামে চলে যেতে, তাহলে মিউজিয়ামে কি করেছো? তারপর থেকে কাজে নেমেছি। তবে বিষয়টি আমার ভালো লাগার বিষয়, যদিও আমি বটানি এবং ল পড়িয়েছি প্রায় 25 বছর, কিন্তু আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে আর্কিওলজি অ্যান্ড হিস্ট্রি, এবং মিউজিওলজি তারই একটা আধুনিক বংশধর। জার্নিটা নিশ্চয়ই বেশ চমৎকার, মানে শুনেই আমার কাছে মনে হচ্ছিল। তো স্যার, আপনি যে এই বিভিন্ন দেশগুলো ঘুরেছেন, অনেক জায়গা দেখেছেন, অনেক কালচারগুলো দেখেছেন, কম্পেয়ার করার হয়তো সুযোগ পেয়েছেন, যদি তার মধ্যে থেকে একটা পয়েন্ট তুলে আনি, যেমন হচ্ছে বই পড়া এবং বইকে হচ্ছে জীবনের একটা অংশ বানানো, সেদিক থেকে চিন্তা করলে হচ্ছে আমাদের অবস্থান কোথায় বা আমাদের ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে? আমাদের বই পড়ার অভ্যাস সত্যি বলতে কি কম। দুটি কারণ আছে। একটি হচ্ছে বই পড়তে হলেও কিন্তু একটা অর্থের প্রয়োজন হয়, আমার চয়েসের বই আমি যদি পড়তে চাই। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে কালচারাল ইস্যু, অন্যকে দেখে কিন্তু অন্যরা শেখে, একটা দেখে শেখা আর একটা ঠেকে শেখা। বই পড়া কিন্তু অনেকটা দেখে শেখার মতো, কিন্তু আমাদের এখানে রাস্তাঘাটে গাড়িতে পড়ে না, পড়লে অন্যরা লজ্জা বোধ করে, মনে করে পণ্ডিত্য দেখাচ্ছে, সেটা একটি বিষয় আছে। তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের এখানে যদি লক্ষ্য করেন তার প্রমাণ পাওয়া যায় বুকশপ। আমাদের যদি 16 কোটি মানুষ হয় তাহলে আমি বড় কোনো বইয়ের দোকান দেখি না, কিন্তু আমি ধরেন গত 20 দিন আগে মঙ্গোলিয়াতে গিয়েছিলাম, মঙ্গোলিয়াতে ছিলাম প্রায় 2 সপ্তাহ, সেখানে 30 লাখ মানুষ, কিন্তু আমাদের সবচেয়ে বড় যে বইয়ের দোকান তার অন্তত 4 গুণ বড় একটা বইয়ের দোকান তাদের আছে, একটা ডিপার্টমেন্টাল স্টোরের। আর ভ্রমণ হচ্ছে, বই না পড়ে ভ্রমণ করলে সেই ভ্রমণটা ফলপ্রসূ হয় না। তার কারণ আমি যখন বিদেশে যাই ভ্রমণে, তার আগে সেই দেশ সম্পর্কে ধারণা নিয়ে যাই, পড়ে যাই, ইউটিউব দেখে যাই, এই ধারণা নিয়ে যাই, আর একটা খুঁজি সেখানকার কোনো মানুষ আছে কিনা ওই দেশে, তার কোনো কন্ট্যাক্ট পাওয়া যায় কিনা, তার সাথে কথা বলতে হবে, তাকে সাথে না গেলে তাদের হার্ট করে ঢোকা যাবে না। তো সেই জন্য আমার মনে হয় যে আগে বই পড়তে হবে, তারপরে বিদেশ ভ্রমণ করতে হবে। আগে বই পড়ে দেশটাকে ভালো করে দেখতে হবে, তারপরে বিদেশে যেতে হবে। আমাদের এখানে ভ্রমণ এবং বই পড়া আর একটি বিড়ম্বনা হচ্ছে, অন্যরা মনে করে যে পাণ্ডিত্য দেখাচ্ছে। ভ্রমণ করাটাই, আমি যে ভ্রমণ করি প্রচুর বাধা। প্রথম দিকে অনেকে মনে করেছে যে আমি যখন কম বয়সে ছিলাম তখন অনেকে মনে করতো যে আমি হয়তো অন্য কোনো কারণে বিদেশে যাই। আমি নিশ্চয়ই এটা বলাটা ঠিক হবে না, মনে করার কারণও আছে। তার কারণ পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ একটা শহরে যায়, সেটা হচ্ছে থাইল্যান্ড। অনেকে বলে ইট ইজ বিকজ অফ সেক্স ট্যুরিজম। তো আমি জানি না এটা কতদূর সত্য, কিন্তু মানুষে অন্যভাবে দেখে, এবং আমাদের উপরস্থরা যারা আছে, বড় অফিসার, বড় রাজনীতিবিদ, তারা অনেকেই এইভাবেই মূল্যায়ন করে। কিন্তু আমার একটা সৌভাগ্য, আমি এটা চালু রাখতে পেরেছি।
তখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে শেষে এনকারেজ করতেন, টাকা পয়সা দিয়ে বলতেন দাও একদিন ছুটি তোমার। প্রাইম মিনিস্টার থাকা অবস্থায়, প্রাইভেট বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায়। স্যার আপনার একাডেমিক ক্যারিয়ারের কথা যদি বলি, আপনি স্নাতক এবং স্নাতকোত্তর 2 পর্যায়ে রেকর্ড পরিমাণ নাম্বার পেয়ে প্রথম স্থান, মানে একেবারে ফার্স্ট যেটা, সেটাই অ্যাচিভ করেছেন। আবার আপনি অনেক দিন ল পড়িয়েছেন। সো এদিক থেকে যদি বলি, আমাদের দেশে এই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা যেটা, সেখানে হচ্ছে প্রতিবারই যখন পাবলিক পরীক্ষাগুলো হয় বিশেষ করে, তখন হচ্ছে মিডিয়াতে একটা হাহাকার ওঠে যে কোচিং কিংবা শিক্ষা বাণিজ্য এগুলো নিয়ে হচ্ছে কথা ওঠে, কোচিং সেন্টারগুলো বন্ধ করার ব্যাপারে বলা হয়। কিন্তু আবার পরের বছর দেখা যায় যে মোটামুটি একই পরিস্থিতি বা একই অবস্থা। তাহলে এখানে আসলে কি আমরা সমস্যার গোড়ায় হাত দিচ্ছি না? দেখুন, এই সমস্যাটি সহজে সমাধানযোগ্য না। আমরা লক্ষ্য করেছি আজকাল ইউরোপ এবং আমেরিকাতে কোচিং বাণিজ্য কিন্তু বাড়ছে। আমার এক আত্মীয় লন্ডনে কোচিং করায়, কিন্তু উনি প্রফেশনালি টিচার ছিলেন। উনি ওনার ওয়াইফ দুইজনেই এটা করেন। আমাদের দেশে যারা কোচিং করায় তারা সবাই প্রশিক্ষিত না, ট্রেইনড আপ না, সবাই পেডাগজি বা অ্যান্ড্রাগজি ট্রেনিং নেয়নি, সেটি একটি অসুবিধা। সুতরাং আমাদের শিক্ষা একটা সুশাসন একটি বিষয়। শিক্ষায় সুশাসন থাকলে কোচিং করলে কোনো অসুবিধা নাই। কেন নাই? তার কারণ তাদের যে লেখাপড়া হচ্ছে তারা এক্সট্রা কিছু পড়ছে। এটাও কিন্তু পড়ার একটা ট্রেন্ড হয়, আমরা পজিটিভ দিকটাও দেখব অবশ্যই, কিন্তু সেটা হচ্ছে না। যেমন অনেক ফ্যামিলি আছে, তারা মনে করে উপন্যাস অন্য বই কেন পড়বে, সবই ক্লাসের বই পড়বে, বিষয়টা অনেকটা সেরকম। তো আমাদের কোচিংয়ের গোড়ায় হাত দেওয়া যাচ্ছে না, তার কারণ ক্লাসে যদি সঠিকভাবে পড়াশোনা হয় তারপরে কোচিং করলে কোনো অসুবিধা নেই। ক্লাসে যদি সঠিক লেখাপড়া না হয়, যদি তাকে প্রেশার দেওয়া হয় কোচিং করার জন্য, যদি তাকে অ্যালিওর করা হয় কোচিং করার জন্য, আমি মনে সেখানেই দূষণীয়। যদি কোনো শিক্ষক আধুনিক পদ্ধতি অবলম্বন করতে পারে, সুন্দর তার ক্লাসগুলোকে রেকর্ড করে এডিট করে ইউটিউবে রেখে দিতে পারেন, সেটি তো একটা ভার্চুয়াল কোচিং হতে পারে। তাহলে অসুবিধা কোথায়? সে এক্সট্রা আরও রিইনফোর্স হচ্ছে। আমরা দেখেছি যে ধর্মের ক্ষেত্রে, ধর্ম প্রচারের ক্ষেত্রে সব সময় একটা রিপিটেশন অ্যান্ড ইমিটেশনে ইউজ করা হতো, এবং শিক্ষা কিন্তু ধর্ম থেকেই একসময় উচ্চারিত হয়েছে, আস্তে আস্তে সেকুলারাইজ হয়েছে, বিজ্ঞানের দিকে ধাবিত হয়েছে। তো তাই যদি হয় তাহলে কেন আমরা করতে পারবো না? কেউ যদি ফ্রি কোচিং করে সেটাও তো করতে পারে, চ্যারিটি করতে পারে, তাহলে এক্সট্রা পড়ছে, এক্সট্রা জানছে, এক্সট্রা শিখছে। আপনারা লক্ষ্য করুন, কোচিংয়ের অনেক স্পেকট্রাম আছে। আমরা যে পড়ার পরে অন্যদের সাথে, বন্ধুবান্ধব বা শিক্ষকের সাথে যে আলোচনা করি, তাহলে সেটাও তো লার্নিংয়ের অংশ। ক্যান উই সে দিস ইজ এ মডিফাইড ফর্ম অফ কোচিং, ইন্টারাক্টিং উইথ পিপল? মানুষের সাথে ইন্টারাকশান করেই কিন্তু মানুষ বেশি শেখে। যেসব শিক্ষার্থী অন্যদের সাথে ইন্টারাক্ট করে না তারা কিন্তু কম শেখে। আমরা সব সময়, আমাদের একটা সার্কেল ছিল, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের ক্লাস হওয়ার পরে আমরা সবাই বিকালে বসতাম, আড্ডা দিতাম, আলাপ করতাম, সব পরিষ্কার হতো। তখন তো কম বয়স ছিল, ভালো বুঝতাম না। আগামী দিন কোন বিষয়ে আলোচনা হবে আমাদের শিক্ষক বলে দিতেন, আমরা সেটাও আলোচনা করে দিতাম। অনেক সময় চেষ্টা করতাম শিক্ষককে কীভাবে ঠকানো যায়। স্যার, যে জিনিসটা উঠে আসলো যে পিয়ার লার্নিংয়ের যে ব্যাপারটা, যে শিক্ষার্থীরা একজন আরেকজনের সাথে আলাপ আলোচনা করবে, ডিসকাস করবে, আজকের ক্লাসে যা শিখলো সেটা তো ঝালাই করে নিবেই, বরং পরবর্তী ক্লাস নিয়েও আলোচনা করে হয়তো কিছু পয়েন্টার বা মার্কার সেট করে রাখবে। এটা তো বটেই। আমারও হচ্ছে এরকম, মানে আমার কাছে যেটা মনে হয়েছে আমার এক্সপিরিয়েন্স থেকে, যে এই জিনিসটা তো অনেক ক্ষেত্রে মিসিং। এটা একটা বিষয় স্যার। আরেকটা হচ্ছে যে টিচারের সাথে যে ডিরেক্ট ইন্টারঅ্যাক্টিভিটি, এটা হচ্ছে আমার কাছে বেশ কিছু ক্ষেত্রে মিসিং মনে হয়েছে। কারণ কলেজে যখন ক্লাস করতাম, একজন টিচার হচ্ছে কয়েকশো স্টুডেন্টের ক্লাস নিত, সেই ইন্টারাকশনের সুযোগ আসলে তেমন একটা থাকেও না বাস্তবে। আরেকটা জিনিস খুব মিসিং মনে হয়েছে, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালিটি।
আমাকে টিচার হচ্ছে ক্লাসে একটা যন্ত্র সম্পর্কে যতই বর্ণনা পড়াক কিংবা যতই হচ্ছে উদাহরণ দিক, যতক্ষণ না পর্যন্ত হয়তো আমি নিজে সেই জিনিসটা হাতে না নিয়ে দেখবো বা অ্যাটলিস্ট সামনে ওইটাকে ইন অ্যাকশন না দেখবো, হয়তো আমার লার্নিংটা কমপ্লিট হবে না। কারণ এই লার্নিংয়ের অনেকটুকুই মেবি নন ভার্বাল, যে টিচার হয়তো বলে বা হচ্ছে আমাকে লিখে লিখে হয়তো বুঝাতে পারবেন না, এটার জন্য হয়তো হাতে কলমে হাত দিতে হবে। এই ব্যাপারে স্যার আপনার মতামত? আজকাল অবশ্য আমাদের এখানে করা হয় না, তবে এটা যারা টেকনিক্যাল তাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ব্যবস্থা অবশ্য আছে, কিন্তু শেষে কোর্সের শেষে আপনি যেটা বললেন আমিও সেটা মনে করি, ক্লাসের শেষেই সাথে সাথে এটা বা ক্লাসের সময় দেখে দেওয়া উচিত। এবং এটা অনেক দেশে আছে। আমি জার্মানিতে গেছি, তাদের পলিটেকনিকে গেছি, সেখানে দেখেছি মাঝখানে হচ্ছে এসব যন্ত্রপাতি বা রান্নার সরঞ্জাম থাকে, দুই পাশে স্টুডেন্টরা বসে এবং সেখানে প্র্যাকটিক্যাল করায়। আমি মাস 2 আগে নার্সিং ডিপার্টমেন্টে গিয়েছিলাম, এটা হচ্ছে ইউনিভার্সিটি ওয়েস্ট অফ স্কটল্যান্ড। সেখানে দেখলাম একই অবস্থা, হাতে কলমে দেখায়, কিন্তু এক্সপেন্সিভ সেটা, এই জন্য আজকাল খুব কঠিন। তবে সোজা অর্থে আগে তো কম্পিউটার ছিল না, এখন তো কম্পিউটারে সিমুলেট করে দেখানো যেতে পারে বা একটা গ্রাফিক্স করে দেখানো যেতে পারে, আজকাল সেই অর্থে সোজা। কিন্তু আমাদের সেই আন্তরিকতা ভালোবাসা থাকা দরকার, এটা না থাকলে তো সেটা সম্ভব না। আমার মনে হয় আমাদের কোথায় এই কালচারাল প্রবলেমটা আছে প্রথম থেকে, শিক্ষাটাকে এই খুব হালকাভাবে দেখা, এখানেই আমাদের চ্যালেঞ্জ। আমরা যদি এটা করতে পারতাম তাহলে ভালো হতো। আমি মনে করি সব বিষয়ে প্র্যাকটিক্যাল করা সম্ভব, যেমন যারা সোশ্যাল ডিপার্টমেন্ট, সোসাইটির সাথে সম্পৃক্ত বিষয়গুলো পড়ান, পলিটিক্সের সাথে বিষয়গুলো পড়ান, তারাও অ্যাটাচমেন্ট করতে কোনো অসুবিধা নাই। আমি তো কখনো দেখিনি যে আওয়ামী লীগের সাথে অ্যাটাচমেন্ট করে দিতে চেয়েছেন মন্ত্রীর সাথে বা অন্যের সাথে। তবে আমি নিজে অনেককে প্রভাবিত করার চেষ্টা করেছি আমাদের একটা পলিটিক্যাল একাডেমি করার জন্য। যেমন আমাদের একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার আছে, পিএটিসি যেটাকে বলে, সাভারে। আমি অনেককে বলেছি, পার্সু করার চেষ্টা করেছি, পলিটিক্স তো সবচেয়ে বড় জিনিস, কারণ নেতা ছাড়া কোনো কাজ চলে না। বাসায় যেমন স্ত্রী নেতা, অফিসে একজন নেতা থাকে, লিডার না থাকলে কিন্তু একটা বিষয়ের ডিরেকশান ঠিক থাকে না। তাহলে আমাদের সেই ক্ষেত্রে আমি বলবো পলিটিক্যাল একাডেমি একটা হওয়া উচিত ছিল, বাট আনফর্চুনেটলি আমাদের আওয়ামী লীগও করেনি বা বিএনপিও করেনি, কেউই করেনি। হ্যাঁ, অনেকে স্যাটায়ার করেন, আমাকে বলেছিলেন দেখেন ভাই, আপনার এই ইউরোপ আমেরিকার বুদ্ধি এখানে কাজে লাগবে না। কিন্তু আমি মনে করি ভুল ধারণা। আমরা ইউরোপ আমেরিকার ফ্যাশন পছন্দ করি, গান পছন্দ করি, বই পড়তে ভালোবাসি, তাদের বিজ্ঞানের যে প্রোডাক্ট, যত আউটকাম ক্যামেরা থেকে শুরু করে সব আমরা ব্যবহার করি। কিন্তু যে জিনিস ভালো, যে জিনিস জ্ঞান, যে জিনিস দক্ষতা, তাকে আমরা কি করে ঝেঁটে বের করে দেব? স্যার এই প্রসঙ্গে হচ্ছে আরেকটা জিনিস মাথায় চলে আসে, সেটা হচ্ছে বর্তমানকালে বিশেষ করে অনেক শিক্ষার্থীরা হচ্ছে কমপ্লেন করে এটা নিয়ে যে আমাদের তো হচ্ছে কয়েকদিন পরে পরে হচ্ছে শিক্ষানীতির পরিবর্তন হয়, আমাদের সিলেবাস চেঞ্জ হয়, হয়তো শিক্ষাদান পদ্ধতি একটু চেঞ্জ হয়। এইটা একটা দিক। আর এতে করে স্টুডেন্টরা কনফিউশনে তো ভুগে বটেই, গার্ডিয়ানরা হচ্ছে আতঙ্কে থাকে যে আমি এখন কার কাছে যাব। স্কুল বা কলেজের উপরে গার্ডিয়ানরা হচ্ছে সেরকম একটা ভরসা করে উঠতে পারেন না। তো এই বিষয়ে স্যার আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন? দেখুন, আমরা যখন স্কুলে গেছি তখন কেউ কেউ লুঙ্গি পরেও স্কুলে আসতো। আমরা যখন ছোট ছিলাম পুলিশকে হাফ প্যান্ট পরে ডিউটি করতে দেখেছি গরমের দিনে। এখন কি দেখেন? না। আমার মায়েরা যখন আমাদেরকে খাওয়াতেন তখন পেঁয়াজ রসুন কাটতেন, এখন ব্লেন্ডারে সেগুলো। এখন আলু ভর্তা করতে গেলে গরম আলু আগে অনেক কষ্ট হতো, আমি দেখেছি। আমি নিজেও বোতল দিয়ে চাপ দিয়ে ভর্তা করেছি তাড়াহুড়ো হলে, কিন্তু এখন এটা চেপে ভর্তা করার আলাদা ইকুইপমেন্ট আছে। তাহলে আমরা কি সেই পুরনো দিনের একই লেখাপড়ার কথায় আমরা থাকবো?
আগডুম বাগডুম ঘোড়াডুম বাজে সেটাই থাকবো? এটা দর্শক বিচার করবেন, অভিভাবক বিচার করবেন, শিক্ষার্থী বিচার করবেন। দ্বিতীয় আরেকটি বিষয়, কেন এখনও আমি মনে করি আমাদের সবাইকে একই বই পড়ানো উচিত না। স্ট্যান্ডার্ড সারা দেশের এক এক লেখক এক একজন বই লিখবেন, তাহলে অনেক রিসোর্স ক্রিয়েট হবে। কারিকুলামকে সেন্টারে রেখে বিভিন্ন বই পড়বেন, তাহলে কী বই হবে? আপনি বঙ্কিমচন্দ্রের বই পড়বেন, আমি নজরুলের বই পড়ব, সে ঈশ্বরচন্দ্রের বই পড়ব। আমরা যখন এক হব তখন সব বিষয়ে আলোচনা করব, তাহলে আমাদের নলেজটাকে আরও ফুলে ফেপে ওঠানো সম্ভব হবে। কিন্তু আপনি নজরুলের, আমি নজরুলের, সেও নজরুলের বই পড়লাম, তাহলে কি সেটা সঠিক হবে? কিন্তু আমরা মনে হয় ওই আবর্তে আছি, আমরা সাজেশনের পরীক্ষা দিতে অভ্যস্ত। সেটার ভিতরে এখন আছি, লিমিটেড কিছুর ভিতর থেকেই প্রশ্ন আউট হবে, সেটাই আমরা লিখে আসবো। আমি মনে করি রং মানসিকতা, সেই জন্য আমাদের ইনোভেশন হয় না, আমাদের সম্পাদ্য হয়, উপপাদ্য হয় না। তাই আমরা খেলে যে সে খেলোয়াড় মনে করি, আর জানে যে জানোয়ার মনে করি। জানোয়ার। অনেক ধন্যবাদ স্যার। স্যার আমরা আজকে মোটামুটি আমাদের অনুষ্ঠানের অ্যালোকেটেড সময়ের শেষ দিকে চলে এসেছি। তো স্যার আমাদের রকমারি দর্শকদের জন্য আপনার কোনো একটা মেসেজ বা সাজেশন দিয়ে আমরা আজকে ইনশাল্লাহ শেষ করব। আমি মনে করি যে দর্শক আপনারা বছরের শেষে দেখবেন সবচেয়ে বেশি কোন বইটা পড়েছেন, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই কিছু একটা আছে। যে কোনো বিষয়ের, যে কোনো সাবজেক্টের, যে কোনো পর্যায়ের পাঠক এটা পড়তে পারে। আপনারা সেটা চুজ করবেন, পড়ে দেখবেন কেন তারা পড়েছে। দ্বিতীয় আরেকটি বিষয়, রকমারিতে যা নেই, যা কোনো পাঠকই পড়েনি, সেরকম কিছু খুঁজবেন এবং সেগুলো পড়বেন, আপনার মন্তব্য এবং রকমারিকে বলবেন, তারা সেগুলো রাখবে। তার কারণ প্রতি বছর আমি দেখেছি যে বেস্ট সেলার কিছু বই হয়, আনফর্চুনেটলি আমাদের দেশে সেটা নাড়াচাড়া করা হয় না। আমি প্রত্যেক বছর ঢুকি আমাজনে, দেখি কি আছে, যে বইগুলো 8-10 কোটি মানুষ পড়েছে, তারপর কিনে পড়ার চেষ্টা করি। একটা বিরাট সৌভাগ্য আমাদের এখানে রকমারি হয়েছে। আমি মাঝে মাঝে দেখি হঠাৎ অনেকগুলো বই খুঁজে পাই না, রেফারেন্স পাই পড়তে পড়তে, তখন বলি যে আমাকে এই বইটা কিনে দেন। তখন আমার মানুষকে পাঠায়, আমার লোককে পাঠায়, তারা এটা কিনে নিয়ে আসে, বলে কি কোনো সমস্যা নেই, রকমারিকে বললে পাঠিয়ে দেবে। কিন্তু রকমারির প্রতিও আমার একটি সাজেশন আছে, যদি কিছু না মনে করেন। আমি বলবো রকমারি শুধু বই বেচবে না, পড়ার সুযোগ করে দেবে। কিভাবে? এমন একটা সফটওয়্যার রকমারি করবে, যে সফটওয়্যারে বই বিক্রি ছাড়াও 1000 টাকার বই 100 টাকা দিয়ে 3 মাস ধরে পড়বে। সে বইয়ের মালিক হবে না, কিন্তু বইয়ের যে কন্টেন্ট, তার মালিক সে হয়ে যাবে। আমি যখন শিক্ষা সচিব ছিলাম, তখন বাংলা একাডেমিতে সকল পাবলিশারদের সাথে একটা মিটিং করেছিলাম, তাদেরকে এই কথাটি বলেছিলাম, কিন্তু এখন বাস্তব হয়নি। আমি জানি না রকমারি এটা বাস্তবে পরিবর্তন করবে কিনা। আমি মনে করি এখান থেকে রকমারি একটা আয় করতে পারে এবং এখান থেকে মানুষ জ্ঞান অর্জন করতে পারে, এখান থেকে মানুষ সুপথে আসতে পারে। এখান থেকে যখন সারা দেশের মানুষ আরও পড়বে, জানবে, শিক্ষিত হবে, তখন তারা দেশ পরিচালনায় আরও সহায়তা করবে। দেশের অনেক কিছুই এবং সুশাসন ফিরিয়ে আনা সম্ভব হবে। কারণ আমরা জানি মানুষকে নিয়ে রাষ্ট্র, নেতাকে নিয়ে রাষ্ট্র না। কিন্তু মানুষ যখন সঠিক পথে চলবে, তখন নেতাকেও সঠিক পথে চলতে বাধ্য করতে পারবে। আমি আশা করি আজ না হোক, কাল না হোক, এবছর না হোক, আগামী বছর না হোক, আগামীতে এটা হবেই, এটি আমার দৃঢ় বিশ্বাস। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য। স্যারকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সময়টুকু দেওয়ার জন্য। আশা করি সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ।